যুদ্ধ যুদ্ধ, চারদিকে শুধু যুদ্ধের দামামা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের রণংদেহী মেজাজ। রাশিয়ার কানের পাশে দুটো পারমাণবিক সাবমেরিন এনেছেন। তিনি সরাসরি হুমকি দিয়েছেন যে 8ই আগস্টের মধ্যে যুদ্ধ থামিয়ে শান্তি স্থাপন করতে হবে। আর তারপরেই রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ তার স্বভাবসুলভ শান্ত ভঙ্গিমায় বলেছেন, যুদ্ধই শেষ কথা নয়, এর পরিণতি হবে মারাত্মক। সাবেক এই রুশ প্রেসিডেন্ট এখন রাশিয়ার খুবই প্রভাবশালী জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধানের দায়িত্ব পালন করছেন। এই ঘটনার মূলে রয়েছে 1987 সালের INF চুক্তি। এই চুক্তি অনুযায়ী মাঝারি ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার নিষিদ্ধ ছিল, কিন্তু 2019 সালে আমেরিকা চুক্তি থেকে সরে আসে, কারণ তাদের অভিযোগ ছিল রাশিয়া গোপনে এই চুক্তি লঙ্ঘন করছে। 1987 সালে তৎকালীন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ এবং মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের মধ্যে এই INF চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, যার অধীনে উভয় পক্ষ 500 থেকে 5,500 কিলোমিটার পাল্লার ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের বহর সরিয়ে নিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে এই চুক্তি ভাঙলেও রাশিয়া সে সময় শান্ত ছিল। তারা জানায়, যদি আমেরিকা নতুন করে কোনো ক্ষেপণাস্ত্র মোতায়েন না করে তাহলে তারাও করবে না। কিন্তু ট্রাম্পের আগ্রাসী মনোভাবের কারণে মেদভেদেভ বলেছেন, এই পরিস্থিতি একটি নতুন বাস্তবতা তৈরি করেছে, যা আমাদের সকল প্রতিপক্ষকে মানতে হবে। তিনি আরও সতর্ক করেছেন যে রাশিয়া এখন 500 থেকে 5,500 কিলোমিটার পাল্লার মধ্যে ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েনের সম্পূর্ণ স্বাধীনতা পাচ্ছে। রাশিয়া শুধুমাত্র কথাতেই থেমে নেই, তারা তাদের কাজও শুরু করে দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে চুক্তি পালনের শর্ত এখন আর নেই, অর্থাৎ INF চুক্তি থেকে বেরিয়ে আসাটা ছিল তাদের জন্য বাধ্যতামূলক। তারা পশ্চিমের দেশগুলিকে ক্ষেপণাস্ত্র তৈরি করে তাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরির জন্য দায়ী করেছেন। মেদভেদেভ আরও ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়া তাদের ডেড হ্যান্ড পারমাণবিক ব্যবস্থা সক্রিয় করতে পারে। এটি একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা পারমাণবিক আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে কাজ করবে, এমনকি যদি সমস্ত রাশিয়ার নেতৃত্ব ধ্বংস হয়ে যায়। এই পুরো পরিস্থিতি যুদ্ধের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। রাশিয়া এবং আমেরিকার মধ্যে এই পারমাণবিক প্রতিদ্বন্দ্বিতা সারা বিশ্বের জন্য এক নতুন বিপদ। এটি শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর পরিণতি ভোগ করবে সমস্ত বিশ্ব। মেদভেদেভকে শুরুর দিকে পশ্চিমা দেশগুলো ভ্লাদিমির পুতিনের তুলনায় উদারপন্থী ও সংস্কারক মনে করেছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাকে পশ্চিমের কঠোর সমালোচক হিসেবেই দেখা যাচ্ছে। মেদভেদেভ কয়েকদিন আগেই পারমাণবিক শক্তিধর দুই পরাশক্তির মধ্যে যুদ্ধের ঝুঁকি নিয়ে মন্তব্য করেছিলেন। এর পাল্টায় শুক্রবার ট্রাম্প রাশিয়ার কাছাকাছি যথাযথ জায়গায় 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। এ পরিস্থিতিতে কি শান্তি ফিরে আসবে, নাকি পারমাণবিক অস্ত্রের উন্মাদনা আরও বাড়বে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা যেন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দাবি করেন যে তিনি রাশিয়ার জলসীমার কাছে পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছেন। তার এই পদক্ষেপের কারণ হিসেবে তিনি তুলে ধরেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক মন্তব্য। মেদভেদেভ তার এক পোস্টে ডেড হ্যান্ড নামক এক শীতল যুদ্ধকালীন পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থার কথা উল্লেখ করে ট্রাম্পকে উপহাস করেছিলেন। ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্ব জুড়ে পারমাণবিক যুদ্ধের এক চাপা আতঙ্ক তৈরি হয়, কিন্তু রাশিয়ার পক্ষ থেকে প্রথম প্রতিক্রিয়াটা ছিল বেশ অপ্রত্যাশিত। তাদের প্রতিক্রিয়া ছিল ঠান্ডা, শান্ত এবং কিছুটা ব্যঙ্গাত্মক। মনে হচ্ছিল যেন তারা একটি সিনেমার প্লট দেখছে, যেখানে নায়ক ট্রাম্প কেবল অভিনয় করছেন। রাশিয়ার পার্লামেন্ট ডুমার কর্মকর্তা ভিক্টর বোডোলাটস্কি ট্রাম্পের এই পদক্ষেপকে রাজনৈতিক থিয়েটার বলে উড়িয়ে দেন। তিনি বলেন, তার 2টি সাবমেরিন ভেসে থাকতে দিন, তারা দীর্ঘদিন ধরে আমাদের নজরে ছিল। এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দেন যে ট্রাম্পের এই পদক্ষেপকে রাশিয়া গুরুত্ব দিচ্ছে না। বোডোলাটস্কি আরও বলেন, বিশ্বের মহাসাগরে আমাদের পারমাণবিক সাবমেরিন উল্লেখযোগ্যভাবে আরও বেশি রয়েছে এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র রয়েছে। এই কথাগুলো যেন এক নীরব হুঁশিয়ারি, কিন্তু এই হুঁশিয়ারির মধ্যে তিনি ট্রাম্পের অস্থিতিশীলতার উপর জোর দেন। তিনি বলেন, ট্রাম্প প্রতিদিনই তার মন পরিবর্তন করেন। বোডোলাটস্কির মতে মস্কোর এই মন্তব্যের প্রতি সাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তারা ট্রাম্পের চরিত্র ভালোভাবে বুঝেন। তার এই কথাগুলো যেন এক নাটকীয় মুহূর্তে সমাপ্তি টানছিল।
তিনি আরো বলেন, রাশিয়া ও আমেরিকার মধ্যে একটি মূল চুক্তির বিশদ বিবরণ, যা সমগ্র বিশ্ব শান্ত হয় এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত সম্পর্কে কথা বলা বন্ধ করে দেয়। ভোডোলাটস্কি সংযম এবং কূটনীতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উত্তেজনা কমানোর জন্য নতুন করে আলোচনা শুরু করা দরকার। তার এই মন্তব্য থেকে বোঝা যায় যে রাশিয়া এই উত্তেজনাকে আরও বাড়াতে চায় না, বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়। অন্যদিকে মেদভেদেভ ট্রাম্পের 50 দিনের সময়সীমাকে 10 দিনে কমিয়ে আনার পদক্ষেপকে তীব্র সমালোচনা করেছিলেন। তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেছিলেন, রাশিয়া, ইসরায়েল বা এমনকি ইরানও নয়, প্রতিটি আলটিমেটাম যুদ্ধের দিকে এক ধাপ। পুরো ঘটনাটি যেন হলিউডের কোনো থ্রিলার সিনেমার মতো। একদিকে ট্রাম্পের হঠাৎ পারমাণবিক সাবমেরিন পাঠানোর হুমকি, অন্যদিকে মেদভেদেভের ডেড হ্যান্ডের মতো শীতল যুদ্ধকালীন প্রতিশোধের ব্যবস্থার কথা উল্লেখ করা। আর এর মাঝখানে ভোডোলাটস্কির মতো একজন কূটনীতিকের ঠান্ডা মাথায় সবটা সামলে নেয়া। এই পুরো ঘটনাটি যেন আন্তর্জাতিক রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা করছে। এখানে প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যিই পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছিলেন, নাকি এটি তার রাজনৈতিক কৌশল? আর রাশিয়া কি শুধু কথার লড়াইয়ে সাড়া দিচ্ছে, নাকি এর পেছনে আরো গভীর কোনো পরিকল্পনা রয়েছে? ইরান, অদম্য এক জাতির অবিশ্বাস্য উত্থান। জানজান শহরের মঞ্চে দাঁড়িয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান যখন বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, কোনো শক্তি ঐক্যবদ্ধ ইরানকে নতজানু করতে পারবে না, তখন যেন গোটা ইরানের আকাশ বাতাস এক নতুন আশার বার্তার অনুরণনে ভরে উঠল। এ শুধু কথার কথা নয়, এ হলো এক জাতির অদম্য স্পৃহা আর ইস্পাত কঠিন সংকল্পের প্রতিধ্বনি, যা সাম্প্রতিক এক শ্বাসরুদ্ধকর যুদ্ধের পর আরও একবার প্রমাণিত হলো। কে ভেবেছিল যে দেশটার উপর ইসরায়েল আর আমেরিকার যৌথ আগ্রাসন নেমে এসেছিল, সেই দেশই এত দ্রুত নিজেদের শক্তি ও সক্ষমতার এমন এক নজির স্থাপন করবে যা বিশ্বকে তাক লাগিয়ে দেবে? জুনের 13 তারিখ, যখন ইসরায়েল ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের নিশানা করল, আর তার পরপরই যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে যুদ্ধকে আরও উস্কে দিল, তখন অনেকেই ভেবেছিল ইরানের দিন ঘুরিয়ে এসেছে। কিন্তু তারা জানতো না, এক নতুন গল্পের সূচনা মাত্র। এ যেন এক হলিউডের থ্রিলারের চিত্রনাট্য। একদিকে অত্যাধুনিক আয়রন ডোম আর বিপুল সামরিক সরঞ্জাম নিয়ে সজ্জিত ইসরায়েল ও পরাশক্তি আমেরিকা, অন্যদিকে কঠোর নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান, যাদের একমাত্র শক্তি তাদের ঐক্য, জ্ঞান আর বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসই তাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠল যখন আগ্রাসন শুরু হলো। ইরানি জনগণ, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং বিশেষ করে ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীরা যে সম্মানজনক ও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুললেন, তা ছিল সত্যিই প্রশংসার যোগ্য। রাষ্ট্রপতি পেজেশকিয়ান গর্বের সাথে স্মরণ করলেন সেই 12 দিনের যুদ্ধের কথা, যখন ইরানি সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC তাদের সমস্ত শক্তি দিয়ে শত্রুদের মোকাবিলা করেছিল। বিশ্বাস করা কঠিন কিভাবে এই বাহিনীগুলো আয়রন ডোমের মতো সুরক্ষিত ব্যবস্থা ভেদ করে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানল। শুধু তাই নয়, পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও নির্ভুলভাবে হামলা চালালো তারা। এ যেন ডেভিডের গলিয়াতকে হারানোর এক আধুনিক উপাখ্যান। শত্রুদের সমস্ত হুমকি ও চাপকে তুচ্ছ করে ইরানি জাতীয় সশস্ত্র বাহিনী শুধু জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করেনি, তারা দেখিয়ে দিয়েছে যে দৃঢ় সংকল্পের কাছে কোনো বাধাই বড় নয়। যুদ্ধের মোড় ঘুরতে শুরু করলেও 24 জুন ইসরায়েলি সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই অপ্রত্যাশিত ও শক্তিশালী পাল্টা হামলায় এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে তাদের পক্ষে আর যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তেল আবিব যুদ্ধবিরতি চাইতে বাধ্য হলো। এ যেন এক অবিশ্বাস্য টুইস্ট। যে দেশগুলো ইরানকে নতজানু করতে চেয়েছিল, তারাই শেষ পর্যন্ত নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হলো। ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি ঠিকই বলেছিলেন, এই 12 দিনের যুদ্ধ ইরানি জাতির শক্তি ও দৃঢ়তা প্রকাশ করেছে। বিশ্ব দেখেছে ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তির অতুলনীয় দৃঢ়তা। এই যুদ্ধ ছিল ইরানের জন্য তাদের ইচ্ছা শক্তি এবং সক্ষমতা প্রদর্শনের এক মোক্ষম সুযোগ। পেজেশকিয়ানের কথাগুলো তাই শুধু স্লোগান নয়, এ হলো এক ঐতিহাসিক সত্যের প্রতিধ্বনি। যতক্ষণ পর্যন্ত ইরানি জনগণ তাদের ঐক্য ও সংহতি বজায় রাখবে, ততক্ষণ পর্যন্ত কোনো বাধা তাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না।
এই যুদ্ধ ইরানকে বিশ্বের দরবারে এক নতুন পরাশক্তি হিসেবে তুলে ধরেছে, যারা নিজেদের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের জন্য যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত। অদূর ভবিষ্যতে ইরান কি আরো বড় কোনো চমক নিয়ে আসছে? আরব সেনাবাহিনী প্রথমবারের মতো গাজায় প্রবেশ করেছে। আরব বিমানগুলি অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলের উপর দিয়ে উড়ে গেছে। 3টি আরব দেশ ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য বাহিনীতে যোগ দিয়েছে। আরব রাষ্ট্রগুলির বিরুদ্ধে ক্ষোভ বাড়ার সাথে সাথে প্রথম পদক্ষেপ। ফিলিস্তিনি ছিটমহলে ব্যাপক দুর্ভিক্ষ সংকট তীব্রতর হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মিশরের বিমানগুলি গাজায় বিমান থেকে সাহায্য প্যাকেজ ফেলেছে, ইসরায়েল জানিয়েছে। ইসরায়েলি অবরোধ অব্যাহতভাবে বিমান ও স্থল আক্রমণের মধ্যে ফিলিস্তিনিদের অনাহারে রাখার সময় এটি ঘটে। গাজার প্রতিবেশী মিশর প্রথমবারের মতো গাজায় বিমান থেকে সাহায্য পাঠানোর কাজে অংশগ্রহণ করেছে, যা একটি উল্লেখযোগ্য পরিবর্তন। ফিলিস্তিনিদের খাদ্য সরবরাহের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার জন্য আরব জনসাধারণ কায়রোর তীব্র সমালোচনা করে। মিশরের সাথে গাজার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা বর্তমানে ইসরায়েল দ্বারা দখলকৃত এবং ইহুদি রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক রয়েছে। উত্তর এবং দক্ষিণ গাজায় মানবিক সহায়তা প্যাকেজ ফেলা হয়েছে। আইডিএফ নিশ্চিত করেছে ইসরায়েলের রাজনৈতিক নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে। ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মিশর বিমান থেকে সহায়তা অভিযান সফলভাবে সম্পাদনের জন্য ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছে। আন্তর্জাতিক সমালোচনার মুখে ইসরায়েল মানবিক সাহায্য প্রবাহের উপর বিধিনিষেধ শিথিল করতে বাধ্য হয়েছে। ইসরায়েল দাবি করেছে গাজায় ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষের অভিযোগ দূর করার জন্য এই প্রচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে গাজায় দুর্ভিক্ষ বাস্তব। আইডিএফ বিশ্বব্যাপী সহযোগিতার মাধ্যমে গাজার বেসামরিক চাহিদা পূরণে তাদের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে। এটি চলমান গাজা সংঘাতের মধ্যে সাহায্য সরবরাহের সর্বশেষ বহুজাতিক প্রচেষ্টা। আগামী দিনে গাজার মানবিক পরিস্থিতির উন্নতির জন্য আরও পদক্ষেপ নেওয়ার আশা করা হচ্ছে। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা 60,000 ছাড়িয়েছে। উপত্যকাটিতে প্রায় 22 মাস ধরে চলা সংঘাতের সময় হত্যা করা হয়েছে এই ফিলিস্তিনিদের। নৃশংস হামলার পাশাপাশি গাজা অবরোধ করে তীব্র খাদ্য সংকট সৃষ্টি করেছে ইসরায়েল। এর জেরে মৃত্যু হয়েছে 1.5 শতাধিক মানুষের। ইসরায়েলের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে তীর ছুঁড়েছে আন্তর্জাতিক মহল, কিন্তু নেতানিয়াহু এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ইসরায়েল যুদ্ধবিরতির দর কষাকষি বা যুদ্ধ যেটাই হোক না কেন, গাজায় ত্রাণের প্রবাহ বন্ধ হবে না। গাজার একাংশ দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের এক মন্ত্রী। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য জিভ এলকিন বলেন, হামাসকে চাপে ফেলতেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্স ঘোষণা দিয়েছে, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হলে দেশ দুটি চলতি বছরের সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। একই সঙ্গে সৌদি আরব, মিশর, কাতার ও আরব লীগের সমর্থনে একটি যৌথ ঘোষণায় বলা হয়েছে, 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের অংশ হিসেবে হামাসকে গাজার শাসন ত্যাগ করতে হবে এবং অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। ইরান আলোচনা টেবিলে নতুন শর্ত, আমেরিকা কি মানবে? যুদ্ধোত্তর তেহরানে যখন চারদিকে ধ্বংসের চিহ্ন, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যেন এক নতুন বোমা ফাটালেন ফাইন্যান্সিয়াল টাইমসের সাক্ষাৎকারে। তার ঘোষণা ছিল স্পষ্ট, পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে হলে আমেরিকাকে 12 দিনের মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ক্ষতিপূরণ দিতে হবে। এ যেন এক অবিশ্বাস্য দাবি, যেখানে এতদিন আমেরিকা শুধু শর্ত আরোপ করে এসেছে, এবার ইরান নিজেই পাল্টা শর্ত জুড়ে দিল। কাহিনীর শুরুটা জুনের 13 তারিখ। ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, হত্যা করে বহু সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিককে। এর 1 সপ্তাহেরও বেশি সময় পর জাতিসংঘ সনদ আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমেরিকাও যোগ দেয় এই খেলায়। তারা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। তখন মনে হয়েছিল ইরান বুঝে এবার সত্যি কোণঠাসা, কিন্তু তখনই এলো সেই টুইস্ট। ইরান পাল্টা জবাব দিল। দখলকৃত অঞ্চল জুড়ে কৌশলগত ইসরায়েলি স্থাপনাগুলোতে হামলা চালানো হলো। সবচেয়ে বড় চমক ছিল কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি। 24শে জুন ইরান 2 শত্রুর বিরুদ্ধেই সফল প্রতিশোধমূলক অভিযান চালায় এবং অবৈধ আক্রমণ থামাতে সক্ষম হয়। তেল আবিব এতটাই কোণঠাসা হয়ে পড়েছিল যে তাদের যুদ্ধবিরতি চাইতে হয়েছিল। এ যেন এক সিনেমা ক্লাইম্যাক্স, যেখানে দুর্বলতাকে ভেবে নেওয়া নায়ক শেষ মুহূর্তে ভিলেনদের পরাস্ত করে। আরাকচি বলেছেন, আলোচনার মাঝখানে কেন আমেরিকা হামলা চালালো?
তাদের ব্যাখ্যা করতে হবে এবং ভবিষ্যতে তারা যেন এমনটা না করে তার নিশ্চয়তা দিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। এ যেন এক শক্তিশালী বার্তা যে ইরানকে এখন আর আগের মতো দুর্বলভাবে চলবে না। আলোচনার পথ সংকীর্ণ কিন্তু অসম্ভব নয়, আরাকচি মন্তব্য করেছেন। তিনি মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সাথে তার বার্তা বিনিময়ের কথা উল্লেখ করে বলেছেন, একটি উপযুক্ত সমাধান খুঁজে বের করার প্রয়োজনীয়তা আছে, তবে ইরানের পক্ষ থেকে আসল আস্থা তৈরির ব্যবস্থা দরকার। শুধু মুখের কথায় হবে না। ট্রাম্পের পূর্বের চুক্তি পরিত্যাগের পর ইরানের অবিশ্বাস আরো গভীর হয়েছে। মানুষ এখন বলছে, সময় নষ্ট করো না, তাদের দ্বারা প্রতারিত হয়ে না। এই গভীর অবিশ্বাস কাটাতে হলে আমেরিকাকে কঠিন পদক্ষেপ নিতে হবে। আরাকচি আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছেন। ট্রাম্প যদি ইউরেনিয়ামের শূন্য সমৃদ্ধকরণের উপর জোর দেন, তাহলে আমেরিকার সাথে কোনো চুক্তি হবে না। ইরান তাদের সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে, কারণ এটি তাদের সার্বভৌমত্বের প্রশ্ন। তবে আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব, যদি ওয়াশিংটন সত্যিকার অর্থে আলোচনা করতে চায়। এদিকে ইউরোপীয় ট্রুই, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ইরানকে অগস্টের মধ্যে আলোচনা ও IAEA এর সাথে সহযোগিতা পুনরায় শুরু করতে না পারলে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালুর হুমকি দিয়েছে। আরাকচি স্পষ্ট করে দিয়েছেন যে যদি তারা স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করে, তাহলে ইউরোপীয়দের সাথেও আলোচনা বন্ধ করে দেবে ইরান। তার কথায়, যদি তারা স্ন্যাপব্যাক করে, তার মানে হলো এটি তাদের জন্য পথের শেষ। ইরানের এই নতুন অবস্থান বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। যে ইরানকে সবাই দুর্বল ভেবেছিল, সেই ইরান এখন আলোচনার টেবিলে শক্তিশালী শর্ত জুড়ে দিচ্ছে। প্রশ্ন হলো, আমেরিকা কি এই শর্ত মানতে প্রস্তুত? ইরানপন্থী ইয়েমেনি সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলে হামলা চালালো। 5টি হুথি ড্রোন ইসরায়েলি 3টি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত এনেছে। বেন গুরিয়ন বিমানবন্দরের পর এখন তেল আবিব ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আক্রমণের কবলে। ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা 30 জুলাই ইসরায়েলের নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন যে 3টি গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থান সফলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সারি দাবি করেছেন যে নতুন অভিযানে 5টি ড্রোন ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলের ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিব, আসকালান এবং আল নাকাব মরুভূমিতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। প্রথম অভিযানে 2টি ড্রোন দিয়ে অধিকৃত শহর ইয়াফা বা তেল আবিবের একটি সংবেদনশীল স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। দ্বিতীয় অভিযানে 2টি ড্রোন দিয়ে অধিকৃত শহর আসকালানের একটি সামরিক স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। তৃতীয় অভিযানে একটি মাত্র ড্রোন দিয়ে অধিকৃত আল নাকাবের একটি সামরিক অবস্থানকে টার্গেট করা হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলাগুলিকে নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী যোদ্ধাদের জন্য বিজয় বলে অভিহিত করেছেন। সারি আরব ও ইসলামী দেশগুলির দৃষ্টি আকর্ষণ করেছেন। সারি তাদের গাজার প্রতি ধর্মীয়, নৈতিক এবং মানবিক কর্তব্য পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গাজায় ইসরায়েলি যুদ্ধ প্রত্যাখ্যান এবং যুদ্ধবিরতির দাবিতে আগামী দিনে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন। সারি ঘোষণা করেছেন যে গাজা যুদ্ধ শেষ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আক্রমণ অব্যাহত থাকবে। এর আগে 29 জুলাই ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছে। তারা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানার দাবিও করেছে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একটি প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছেন। এই হামলা লক্ষ লক্ষ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে এবং ইসরায়েলি বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত করেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির 5 গুণের বেশি বেগে চলতে পারে। এমন গতিবেগ ও গতিপথের পরিবর্তন সক্ষমতার কারণে এটি বিশ্বের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই হামলায় ইসরায়েলের আয়রন ডোম কার্যত অকার্যকর প্রমাণিত হয়েছে দাবি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর। ইয়েমেনের জ্বালায় ইসরায়েলের সরকারের ঘুম উড়ে গেছে। একের পর এক ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলকে অস্থির করে রেখেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। ইয়েমেনি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে। আকাশ থেকে নেমে এলো আগুনের গোলা। ক্যালিফোর্নিয়ার রাতের আকাশ কাঁপিয়ে বিকট শব্দে আছড়ে পড়ল আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান F-35। লেমন নৌঘাটির কাছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। কি ঘটেছিল সেই সন্ধ্যায়?
কেন বিধ্বস্ত হলো বিশ্বের অন্যতম সেরা এই যুদ্ধ বিমান? 30 জুলাই সন্ধ্যা 6:30। ক্যালিফোর্নিয়ার ফ্রেস্কো কাউন্টির আকাশ তখন শান্ত। হঠাৎই সেই নীরবতা ভেঙে যায় এক ভয়াবহ বিস্ফোরণে। নৌবাহিনীর প্রশিক্ষণ স্কোয়াড্রন VFA 125 এর একটি F-35C স্টিলথ ফাইটার জেট মাটিতে আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাটিতে পড়ার পর মুহূর্তেই প্লেনটি দাউ দাউ করে জ্বলতে থাকে। ক্যাডিলাক এবং ডিকেনসন এভিনিউয়ের কাছে পুড়ে ছাই হয়ে যায় কয়েকশো কোটি টাকার এই যুদ্ধ বিমান। এই দুর্ঘটনার মধ্যে একমাত্র স্বস্তির খবর হলো অলৌকিকভাবে বেঁচে গেছেন বিমানের পাইলট। দুর্ঘটনার ঠিক আগেই তিনি ইনজেক্ট করে প্যারাশুট নিয়ে নিরাপদে নেমে আসেন। স্থানীয়রা জানিয়েছেন, পাইলটকে আকাশ থেকে প্যারাশুটে নামতে দেখা যায় এবং দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে রহস্যের জালবোনা। কিভাবে একজন দক্ষ পাইলটের হাতে থাকা এমন একটি অত্যাধুনিক জেট হঠাৎ করে নিয়ন্ত্রণ হারালো? আমেরিকার নৌবাহিনীর জন্য F-35C ফাইটার জেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু একটি সাধারণ যুদ্ধ বিমান নয়, এটি প্রযুক্তির এক বিস্ময়। স্টেলথ টেকনোলজি ব্যবহার করে তৈরি এই জেট শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। এই প্লেনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা একই সঙ্গে প্রাণঘাতী এবং সুরক্ষিত। লকহিড মার্টিন কোম্পানি এটি তৈরি করেছে এবং এর রক্ষণাবেক্ষণে তারা সবসময় সক্রিয়। তাই এমন একটি প্লেনের বিধ্বস্ত হওয়া শুধু একটি দুর্ঘটনা নয়, এর পেছনে হয়তো কোনো বড় কারণ লুকিয়ে আছে। নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। লেমুর নৌবিমান স্টেশন থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় পাইলট ছাড়া আর কেউ আহত হননি। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। নৌবাহিনী জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। এখানেই আসে গল্পের আসল মোড়। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা কি নিছকই যান্ত্রিক ত্রুটি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র? লেমুর নৌঘাঁটি আমেরিকার সবচেয়ে বড় মাস্টার জেট ঘাঁটি। এখানে FA-18ES সুপার হর্নেট এবং F-35C এর মতো গুরুত্বপূর্ণ বিমানগুলো রাখা হয়। এই ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার। এমন একটি সুরক্ষিত এলাকার কাছে একটি অত্যাধুনিক ফাইটার জেট বিধ্বস্ত হওয়া কি কেবলই কাকতালীয়? নৌবাহিনীর তদন্ত যত গভীরে যাবে, ততই হয়তো বেরিয়ে আসবে নতুন নতুন তথ্য। বিমানটির ফ্লাইট ডেটা রেকর্ডার কী তথ্য দেবে তা জানার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। পাইলটের বয়ানও এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে। তিনি কি এমন কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখেছিলেন যা এই দুর্ঘটনা ঘটিয়েছে, নাকি এটি ছিল একটি প্রশিক্ষণ চলাকালীন অপ্রত্যাশিত যান্ত্রিক ত্রুটি? উত্তরটা হয়তো এখনো অজানা। তবে একটি বিষয় পরিষ্কার, এই ঘটনা আমেরিকার সামরিক সক্ষমতা এবং প্রযুক্তির ওপর একটি বড় প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। পুরো ঘটনার পেছনে লুকিয়ে থাকা রহস্যের সমাধান হয়তো সময়ই বলে দেবে। পুরো ঘটনার পেছনে লুকিয়ে থাকা রহস্যের সমাধান হয়তো সময়ই বলে দেবে।